4 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। আগের 3টি ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। আচ্ছা, প্রশ্নটা পড়ে নিচ্ছে। এখানে আছে টোটাল অ্যাসেটস টাকা 75 লক্ষ, হুইচ ইনক্লুড গুডউইল টাকা 5,75,000। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ 75 লক্ষ টাকা, যেখানে অন্তর্ভুক্ত আছে গুডউইল অথবা সুনাম 5,75,000 টাকার, ডিসকাউন্ট অন শেয়ার 3 লক্ষ টাকা। যেহেতু এটা সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে এটাও সম্পদ। ইনভেস্টমেন্ট আছে 15,75,000 টাকা, ক্যাশ এট ব্যাংক 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা। এই সবগুলো সম্পদ টোটাল সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখানে আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু টাকা 18 লক্ষ, অর্থাৎ এখানে যে ইনভেস্টমেন্ট আছে 15,75,000 টাকার, এটার বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকা। অফ হুইচ টাকা 3 লক্ষ রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড, যেখানে 3 লক্ষ টাকা নিষ্ক্রিয় বা নন ট্রেডিং 18 লক্ষ টাকার মধ্য থেকে বলা হয়েছে। দি কোম্পানি শর্ট টার্ম লোন অ্যামাউন্টের টাকা 11,25,000, স্বল্প মেয়াদী লোন, এটা চলতি দায়ের মধ্যে পড়ে শর্ট টার্ম লোন। তারপরে লং টার্ম লোন অ্যামাউন্টেড টু টাকা 5,75,000, দীর্ঘমেয়াদী দায় 5,75,000 টাকা। মর্টগেজ 9,75,000, মর্টগেজ মানে বন্ধক ঋণ, বন্ধক ঋণ 9,75,000 টাকা। দি ব্যালেন্স অফ রিজার্ভ ফান্ড অ্যামাউন্টেড টু টাকা 3 লক্ষ। রিজার্ভ ফান্ডে মানে সাধারণ সঞ্চিতি যেটা 3 লক্ষ টাকা আছে। দি নেট প্রফিট অফ দি কোম্পানি ডিউরিং দি লাস্ট 3 ইয়ার্স ওয়ার, বিগত 3 বছরের প্রফিট 2020 সালে 8 লক্ষ, 21 সালে 9 লক্ষ, 22 সালে এখানে আছে 13 লক্ষ টাকা। The normal profit expectation of similar companies approximately 15%. সমজাতীয় কোম্পানির সাধারণ আয়ের হার 15%, এটা হচ্ছে এনআরআর এর মান। ফাইন্ড আউট দি ভ্যালু অফ গুডউইল অফ দি কোম্পানি, মেক রিজনেবল অ্যাজাম্পশন হোয়ার নেসেসারি। কোম্পানির গুডউইল নির্ণয় করো, কিন্তু কোন পদ্ধতিতে এই ম্যাথের গুডউইল নির্ণয় করা হবে সেটা বলা নেই। যদি কোনো কিছু বলা না থাকে তখন আমরা সুপার প্রফিট মেথডে, অর্থাৎ সবার উপরে যেটা, এই মেথডে ম্যাথের সমাধানটা করব। আমরা জানি টোটাল 6টা ওয়ার্কিং করতে হয়, 6টা ওয়ার্কিং আমরা করব। ধারাবাহিক ওয়ার্কিংগুলো আমাদের জানা আছে, তাও আমি আগে ওয়ার্কিং দেখাবো, তারপর তোমাদের হাতে কলমে লিখে বোঝাবো। এখন ম্যাথ নিয়ে কিছু আলোচনা করতে হবে। কিছু ওয়ার্কিং আলাদা করে আমাদের করতে হবে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। একটু ধীরে ধীরে আলোচনা করি। টোটাল যে সম্পদ 75 লক্ষ টাকা আছে, এই 75 লক্ষ টাকার মধ্যে গুডউইল অন্তর্ভুক্ত 5,75,000। আবার গুডউইল এটা এড কস্ট দিয়ে দেওয়া নেই, তাহলে তো এটা আনা যাবে না। ডিসকাউন্ট অন শেয়ার, তো এটাও আনা যাবে না। ডিসকাউন্ট অন শেয়ার, এটা শেয়ারের যে ডিসকাউন্ট, এটা আমার ব্যবসায়ের সুনামের ক্ষেত্রে কি কাজে আসবে? গুডউইল নির্ণয় করার ক্ষেত্রে আমি এটা আনতে পারি না। ইনভেস্টমেন্ট আছে 15,75,000, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এগুলো আছে এই টোটাল সম্পদের মধ্যে। এখন 75 লক্ষ টাকার মধ্যে এই কিছু সম্পদ অন্তর্ভুক্ত আছে, তাহলে বাকি সম্পদের নাম কি? অন্যান্য যে সম্পদ আছে এটার নাম কি? তো এটার নাম আমরা অঙ্কের সমাধান করার স্বার্থে ধরে নিতে পারি স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটস। আলাদা করে ওই ফিক্সড অ্যাসেটসগুলো আমাদের বাহির করে নিতে হবে। তো বাহির করার নিয়মটা আগে তোমাদের দেখিয়ে দেই, তারপরে না হয় আমরা ক্যাপিটাল এমপ্লয়েড এগুলো নির্ণয় করব। আর ফিক্সড অ্যাসেটস বা আদার অ্যাসেটস এগুলো বাদ দিব আমি এই কারণে, কারণ আমি তো টোটাল 75 লক্ষ টাকা নিতে পারি না। কেন পারি না? আমার গুডউইলের প্রয়োজন নাই,
এটা আমি বাদ দিব। ডিসকাউন্ট অন শেয়ার এটারও প্রয়োজন নাই। আবার এখানে ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু দুইটা তথ্য আছে। এটা হচ্ছে ব্যালেন্স শিট অনুযায়ী, আর এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য। এক এক করে আমি সবই ব্যাখ্যা করব। এখন একটা কাজ করি, আমি চাইলে সরাসরি ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গিয়ে একসাথেও কাজটা করে নিতে পারি, আলাদা করেও কাজটা করে নিতে পারি। তো একসাথেই বুঝিয়ে দিচ্ছি। আমাকে আনতে হবে সম্পদের বর্তমান মূল্য। গুডউইল যেটা, এটা এট কোস্ট দিয়ে দেওয়া থাকলে আসবে, না হলে আসবে না। ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আসবে না, এগুলো আমরা জানি। তারপর চলতি দায়সমূহ পিক করে দিলে ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া যায়। তো লক্ষ্য করো, বর্তমান অঙ্কটার মধ্যে টোটাল অ্যাসেটস আছে ৭৫ লক্ষ টাকা। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। এখন আমার যেটা করণীয়, আমি এই ৭৫ লক্ষ টাকা থেকে এই যে গুডউইল ৫,৭৫,০০০, ডিসকাউন্ট অন শেয়ার ৩ লক্ষ, ইনভেস্টমেন্ট আছে ১৫,৭৫,০০০, ক্যাশেড ব্যাংক ২ লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড ১ লক্ষ সম্পূর্ণ বাদ দিয়ে দিব। এই ৭৫ লক্ষ টাকা থেকে এটা সম্পূর্ণ আমি মাইনাস করে দিব। মাইনাস করলে আমার যে ফিক্সড অ্যাসেটস এগুলো আমি পেয়ে যাই আলাদা। তারপরে এখান থেকে যতটা নেওয়ার প্রয়োজন আমি নিব, যতটা নেওয়ার প্রয়োজন নাই আমি নিব না। আগে আমি লিখে নেই। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে গিয়ে আমি টোটাল অ্যাসেটস ৭৫ লক্ষ টাকা আগে এখানে লিখে নিলাম। এখন আদার অ্যাসেটস বলে আমি যেগুলো বাদ দিব, এখানে যে এই গুডউইল আছে, ডিসকাউন্ট অন শেয়ার আছে, ইনভেস্টমেন্টের টাকা আছে, ক্যাশেড ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এগুলো এক এক করে লিখে টাকাগুলো বসিয়ে দিয়ে ৭৫ লক্ষ টাকা থেকে বিক করে দিব। তাহলে এগুলো আমি এখন লিখে নিচ্ছি, সময় যাতে কম লাগে এই জন্য আমি আগে লিখে নিচ্ছি। গুডউইল ৫,৭৫,০০০ টাকা, ডিসকাউন্ট অন শেয়ার ৩ লক্ষ টাকা, ইনভেস্টমেন্ট ১৫,৭৫,০০০, ক্যাশ ইন হ্যান্ড ১ লক্ষ, ক্যাশেড ব্যাংক ২ লক্ষ। তো এই সম্পদসমূহ যেটা টোটাল সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমি যদি এটা বিক করে দিই, টোটাল যদি যোগ করি ২৭,৫০,০০০ টাকার সম্পদ শুধু নামকরণই আছে, যেটা এই ৭৫ লক্ষ টাকার মধ্যে অন্তর্ভুক্ত। ৭৫ লক্ষ টাকা থেকে যদি ২৭,৫০,০০০ বিক করি, তাহলে অতিরিক্ত এখানে থাকতেছে কত টাকা? ৪৭,৫০,০০০ টাকা। এই ৪৭,৫০,০০০ টাকা এটার নাম আমি দিতে পারি ফিক্সড অ্যাসেটস। এটার নাম দিয়ে দিলাম ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ। আচ্ছা, এখন দেখো অঙ্কের মধ্যে যে সম্পদের নাম আছে, আমি টোটাল সম্পদ থেকে নাম যেগুলোর আছে এগুলো বাদ দিয়ে দিলাম। অতিরিক্ত যেটা, এটার নাম দিয়ে দিলাম ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ। যে কোনো স্থায়ী সম্পদ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসে, কিন্তু এই যে টোটাল অ্যাসেটস থেকে এগুলো বাদ দিলাম। এখন এগুলোর মধ্য থেকে অনেকটা আছে যেটা ক্যাপিটাল এমপ্লয়েডে আসে, আমরা অ্যাড করে দিব। যেমন অঙ্কের দিকেও আর তাকানোর প্রয়োজন নাই। আমি যদি একটা কাজ করি যে গুডউইল এট কোস্ট দেওয়া নেই, এটা আসবে না, এটা আনবো না। ডিসকাউন্ট অন শেয়ার সুনাম নির্ণয়ের ক্ষেত্রে এটার কোনো কাজে আসবে না। তারপরে এখানে যে ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্টমেন্ট নিয়ে তথ্যটা কি আছে আমরা দেখি। ইনভেস্টমেন্ট নিয়ে তথ্য এখানে আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা ১৮ লক্ষ, অফ হুইচ টাকা ৩ লক্ষ রিপ্রেজেন্ট আইডিয়াল ফান্ড। এই যে এখানে ইনভেস্টমেন্ট বিনিয়োগের টাকার পরিমাণ ১৫,৭৫,০০০, এটার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। ১৮ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা হচ্ছে নন ট্রেডিং বা আইডিয়াল ফান্ড। তাহলে আমি ১৮ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ বাদ দিয়ে পরবর্তী ১৫ লক্ষ টাকা এটা হবে ট্রেডিং ইনভেস্টমেন্ট, ব্যবসায়িক। তো এই ইনভেস্টমেন্ট আমি কত টাকা আনবো বলতো? যদি এটার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ টাকা হয়, ১৮ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা যদি নন ট্রেডিং হয়, তাহলে ১৫ লক্ষ টাকা ট্রেডিং। তো ইনভেস্টমেন্ট আমি ১৫ লক্ষ টাকাই আনবো, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা আসবে? যেখানে গুডউইল আসবে না, ডিসকাউন্ট অন শেয়ার আসবে না, ইনভেস্টমেন্টের যদিও এখানে ১৫,৭৫,০০০ বাজার মূল্য দেখতে হবে কত, ১৮ থেকে ৩ লক্ষ বাদ দিয়ে ১৫ লক্ষ ইনভেস্টমেন্ট আনবো। ক্যাশেড ব্যাংক ২ লক্ষ, ক্যাশ ইন হ্যান্ড ১ লক্ষ, এই তিনটে আসবে শুধু। ক্যাশেড ব্যাংক এটা ক্যাপিটাল এমপ্লয়েডে আসে, ক্যাশ ইন হ্যান্ড এটাও ক্যাপিটাল এমপ্লয়েডে আসে। আর ইনভেস্টমেন্ট আমি ১৮ থেকে ৩ লক্ষ বাদ দিয়ে ১৫ লক্ষ টাকা এখানে লিখে নিচ্ছি আগে।
ক্যাশেড ব্যাংক, এটা ক্যাপিটাল এমপ্লয়েডে আসে 2 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা, আর ইনভেস্টমেন্ট 18 লক্ষ টাকা থেকে 3 লক্ষ বাদ দিয়ে ট্রেডিং যেটা সেটাই এখানে অন্তর্ভুক্ত করা হলো। অতএব যদি আমি এটা যোগ করে নেই তো যোগ করলে হবে 65,000, সরি 65,50,000। এটা কি প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেটস, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল অ্যাসেটস। এখন বিক করতে হবে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস কি আছে আমরা একবার দেখি। সম্পূর্ণ অঙ্ক জুড়ে আলাদা করে পাওনাদার, তারপর ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো কোনো দায় নেই। তো একটা দায় এখানে আছে, শর্ট টার্ম লোন 11,25,000। স্বল্প মেয়াদি কোনো ঋণ যদি থাকে এটা তো চলতি দায়, লং টার্ম যদি হয় এটা দীর্ঘমেয়াদী দায়। তাহলে শর্ট টার্ম লোন এটা কারেন্ট লাইবিলিটিস 11,25,000 এখন আমি বিক করে দিব। এটা এই জায়গায় লিখে নিব শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোন, টাকার পরিমাণ 11,25,000। উপরের টাকা থেকে যদি এটা বিক করি তখন এটার নাম, এখানে আমি পাবো 54,25,000 টাকা। এটার নাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, 1 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল এমপ্লয়েড এটা সমাধান করা হলো। এখন পরবর্তী ওয়ার্কিংটা দেখো। এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা নির্ণয় করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। প্রথমে আনতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড, কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের যে মুনাফা আছে মুনাফাটা আনতে হবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট, এটা বর্তমান অঙ্কের মধ্যে আছে। তারপর সরাসরি ডিবেঞ্চার বা ঋণপত্র দেওয়া নেই। ডিবেঞ্চার বা ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। যদি ডিবেঞ্চার বা ঋণপত্র ছাড়া আলাদা করে লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী দায়, অন্যান্য কিছু যদি থাকতে পারে ঋণ বা বন্ধকি ঋণ, অন্যান্য কিছু যদি থাকে তো এই সকল দীর্ঘমেয়াদী দায়ের ইন্টারেস্ট করতে হবে এখানে প্লাস। তারপর বর্তমান অঙ্কের মধ্যে অবচয় নাই, অনাদায়ী পাওনা এগুলো নাই, তো না থাকলে নাই। পরে ট্যাক্সের টাকা বাদ দিয়ে টাকাকে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে উপরের টাকা থেকে যদি বিক করি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া যাবে। এখন এই তথ্যগুলো অঙ্কের মধ্যে কোথায় আছে একবার আমরা দেখি। ক্যাপিটাল এমপ্লয়েড এটা নিব 1 নম্বর ওয়ার্কিং থেকে। তো চলতি বছরের মুনাফাটা কত? চলতি বছর শেষের যে বছর আছে এই 2022 সালে 13 লক্ষ টাকা, এটাই হচ্ছে চলতি বছরের মুনাফা। এখানে দেওয়া আছে চলতি বছরের মুনাফা পেয়েছে। যে ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে ছিল 15,75,000 টাকা, এটার বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকা। আবার 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা নন ট্রেডিং, এইটা কিভাবে আমি নিতে পারি? এখন নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সঠিক হিসাব বাহির করার জন্য একটা কাজ করতে হবে। 18 লক্ষ টাকার মধ্যে 15,75,000 হচ্ছে বর্তমান, 15,75,000 টাকার যে ইনভেস্টমেন্ট এটা বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকা। তখন এই 3 লক্ষ টাকা যেটা ইনভেস্টমেন্ট, এইটার টাকার পরিমাণ কত হবে এটা বাহির করার জন্য 15,75,000কে 18 লক্ষ দ্বারা ভাগ করে তারপর 3 লক্ষ দ্বারা গুণ করতে হবে।
এটা আমি একটু পরে আরও ব্যাখ্যা করব। আগের অংশটাকে লিখে নিচ্ছে। শুরুতে বসালাম ক্যাপিটাল এমপ্লয়েড। উপর থেকে ক্যাপিটাল এমপ্লয়েড 54,25,000 টাকা, সেটাই নিয়ে আসবো। $54,25,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড এখানে আনা হলো। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট এখানে লিখতে হয়। কারেন্ট ইয়ার প্রফিট আমরা অঙ্কের মধ্যে দেখেছি 13 লক্ষ টাকা ছিল। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এটা আমরা কিভাবে বাইর করতে পারি? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিট অনুযায়ী এটার মূল্য ছিল 15,75,000 টাকা। বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকা। ব্যালেন্স শিটের যে মূল্য আছে এটাকে বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করে আমাকে নিতে হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কি পরিমাণ আছে। তো 3 লক্ষ টাকা দ্বারা গুণ করতে হবে। 3 লক্ষ টাকা দ্বারা যদি এটা গুণ করা হয় তখন ইনভেস্টমেন্টের পরিমাণ পাওয়া যাচ্ছে এখানে হবে 2,62,500। এখন বিষয়টা আর একটু ভাঙিয়ে বলা উচিত। সাধারণত ব্যালেন্স শিটের মধ্যে যে ইনভেস্টমেন্ট দেওয়া থাকে, যদি বলা হয় যে এটা নন ট্রেডিং, ওই ব্যালেন্স শিটের ইনভেস্টমেন্টের উপরেই কিন্তু সরাসরি ইন্টারেস্টের হার দেওয়া না থাকলে 10% ধরে নিতে হয়, এটাই। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে যেটা বলা হয়েছে সরাসরি ব্যালেন্স শিটের সকল ইনভেস্টমেন্ট এটা নন ট্রেডিং বলা হয় নাই। আলাদা করে এটার বাজার মূল্য 18 লক্ষ টাকার উপরে 18 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বলা হয়েছে নন ট্রেডিং। এখন 18 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা যদি নন ট্রেডিং হয় তাহলে 15,75,000 টাকার মধ্যে নন ট্রেডিং কত সেটা বাইর করতে হবে। মূলত ব্যালেন্স শিটের টাকার উপরেই কিন্তু বাইর করা হচ্ছে। এটার অনুপাত বাইর করার জন্য 15,75,000 টাকা ব্যালেন্স শিটের টাকাকে 18 লক্ষ টাকা দ্বারা ভাগ, এখন ওই 3 লক্ষ টাকা দ্বারা গুণ করলে তখন এই ব্যালেন্স শিটের টাকার অনুপাতে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কি পরিমাণ হবে সেটা পাওয়া যাবে। বুঝতে পারছো? লক্ষ্য করো, এটা কিন্তু ব্যালেন্স শিটের টাকা, ইনভেস্টমেন্টের টাকা, পুরোটাই কিন্তু নন ট্রেডিং নয়। বলা হয়েছে বাজার মূল্য 18 লক্ষ টাকা, ইনভেস্টমেন্টের মধ্যে 3 লক্ষ টাকা নন ট্রেডিং। তাহলে ব্যালেন্স শিটের অনুপাতে কত হবে? এই জন্য 15,75,000কে 18 লক্ষ টাকা দ্বারা ভাগ 3 লক্ষ দ্বারা গুণ 2,62,500। সম্পূর্ণ অঙ্কের মধ্যে তুমি দেখবে ইন্টারেস্টের কোনো হার দেওয়া নেই, তাহলে 10% ধরে নিতে হয়, এটা তোমরা জানি। তো এই 2,62,500 এর 10% টাকা কত টাকা হবে? 26,250। নিয়ম হচ্ছে যেটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন দীর্ঘমেয়াদী দায় কি আছে? অবশ্যই আছে, আমরা আগে পড়েছি। লক্ষ্য করো, লং টার্ম লোন অ্যামাউন্টেড 5,75,000, এটা দীর্ঘমেয়াদী দায়। মর্টগেজ 9,75,000 টাকা। তো এই দুইটা দীর্ঘমেয়াদী দায়। তারপর আর কি কোথাও দেওয়া আছে? সরাসরি এখানে দেওয়া নেই। আবার এই যে দীর্ঘমেয়াদী দায় এটার ইন্টারেস্টের হারও তো দেওয়া নেই। যদি দেওয়া না থাকে দীর্ঘমেয়াদী দায়ের ইন্টারেস্টের হার, তখন নিয়ম হচ্ছে এটাকে 8% ধরে নিতে হবে। এটা নিয়ম কি? 8% ধরে নিতে হবে দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে, এটাই নিয়ম। এখন আমি লং টার্ম লোন 5,75,000-এর 8% নিব, আর মর্গেজ লোন 9,75,000-এর 8% এইখানে লিখে নিচ্ছে। লং টার্ম লোন 5,75,000-এর 8% 46,000 টাকা। এটা যেহেতু দীর্ঘমেয়াদী দায় এটা যোগ করতে হবে। মর্টগেজ লোনের যে ইন্টারেস্ট 9,75,000-এর 8% 78,000 টাকা। 13 লক্ষ এটা প্লাসের, এই দুইটা প্লাসের। আলাদা করে দেখব প্লাসেরগুলো কত। প্লাসের টাকা থেকে মাইনাসের টাকা যদি বিয়োগ করা হয় তখন এখানে 12,02,250 হবে। 12,02,250। এই টাকার উপরে এখন ইনকাম ট্যাক্স
বাদ দিতে হবে। সম্পূর্ণ অঙ্কের মধ্যে দেখো ইনকাম ট্যাক্সটা দেওয়া নেই, তখন ধরে নিতে হবে 40%। এটা আমরা আগেও জানি। ট্যাক্স 12,02,250-এর 40% ট্যাক্স হবে 4,80,900। 4,80,900, তো এটা বিগ করতে হবে। বিগ করলে হবে এখানে 7,21,350। ভাগ দিব এটাকে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করে হবে 3,60,675। উপরের টাকা 54,25,000 থেকে 3,60,675 যদি বিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে এখানে থাকবে 50,64,325। 50,64,325, এটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়ে গেলাম। 3 নম্বরে এভারেজ মেনটেনেবল প্রফিট আমাদের বাইর করতে হবে। এভারেজ মেনটেনেবল প্রফিট এটা বাইর করার জন্য এভারেজ প্রফিট আগে বাইর করতে হয়। সকল বছরের আয় যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করব। আর 2 নম্বর ওয়ার্কিং এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডে আমরা যা যা পেয়েছি এখানে ওই কাজটা করে নিব। তারপর ট্যাক্সের টাকা বাদ দিয়ে এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা এখানে পেয়ে যাব। তাহলে প্রফিট সমূহ কোথায় আছে? এই যে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত 3 বছরের প্রফিট এখানে দেওয়া আছে, আর কোনো কিছু এখানে জানতে হয় না। তো এই অংশটা আমরা লিখে নিচ্ছি। এভারেজ প্রফিট 3 বছরের আয় আছে, যোগ করে নিলাম। 3 দ্বারা ভাগ করলে এখানে টাকার পরিমাণ হবে 10 লক্ষ টাকা। এভারেজ প্রফিট এখন সমন্বয়ে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখানে আমাদের উপরে যে কাজগুলো করা হয়েছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 26,250 টাকা, লং টার্ম লোনের ইন্টারেস্টে 40,000, মর্টগেজের 78,000, একই রকমভাবে এই 3টা নিয়ে আসতে হবে। একই কাজ এখানে, এটা লিখে নিলাম। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মাইনাসের ইন্টারেস্ট অন লং টার্ম লোন, ইন্টারেস্ট অন মর্টগেজ, টাকাগুলো এখানে লিখে 97,000, প্লাসের টাকা থেকে মাইনাসের টাকা বিয়োগ করলে 97,750 টাকা হচ্ছে। তারপরে উপরের টাকার সাথে এখানে আছে 10 লক্ষ টাকা, আর এখানে আছে 97,750 টাকা। প্লাসের টাকা, এটা দুইটাই প্লাসের, এটা যোগ করতে হবে। তবে এটা বইয়ের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এটা বিয়োগ করা হয়েছে, তো এটা প্লাসের টাকা আমরা যোগ করে নিব। এটা আমি ঠিক করে নিচ্ছি। 10,97,750 টাকা হবে। এটার উপরে 40% ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে। তো এটার ইনকাম ট্যাক্স হবে 40%, 4,39,100। এটা বিগ করো, বিগ করলে এখানে থাকবে 6,58,650। এটাই হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করার জন্য নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। তারপর সুপার প্রফিট বাইর করার জন্য
এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে এই নর্মাল প্রফিট বিগ করতে হবে। গুডউইল বাহির করার জন্য সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেজ দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর ওয়ার্কিংয়ে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে পাওয়া হয়েছে 50,64,325, আর 3 নম্বরে এভারেজ মেনটেনেবল প্রফিট 6,58,650। তাহলে নর্মাল প্রফিট হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড উপর থেকে আমরা টাকাটা নিয়ে আসি, আর এনআরআর এর মান কোথায় আছে? এই যে 15%, এটা হচ্ছে এনআরআর এর মান। 50,64,325-এর 15%, 7,59,649। সুপার প্রফিট হবে এভারেজ মেনটেনেবল প্রফিট, অর্থাৎ এই টাকা থেকে এই নর্মাল প্রফিট এই টাকাটা বিগ হবে। তো এটা হচ্ছে প্লাসের টাকা, এটা মাইনাসের টাকা। দেখো এখানে মাইনাসের টাকা বেশি। সুপার প্রফিট মানে অতিরিক্ত মুনাফা, অতি মুনাফা। এখানে অতিরিক্ত কোনো মুনাফা নেই, উল্টো এখানে লস আছে, ক্ষতি আছে। যেহেতু ক্ষতি আছে, এটার কোনো অতিরিক্ত মুনাফা নেই, এটার কোনো সুনাম হতে পারে না। এই জন্য আমরা লিখে দিতে পারি সুপার প্রফিট ইজ নেগেটিভ। Super profit is negative, so goodwill is nil. So গুডউইল শূন্য, নীল মানে শূন্য, এটার কোনো সুনাম নেই।